নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন একটি সংগৃহীত রচনার ছায়া অবলম্বনে শ্রুতি নাটক পরপারের পরিত্রাতা। নাটক নির্দেশনা এবং শুভময়ের ভূমিকায় দেবাশিস পাল, শ্রীলতা তিয়াস মজুমদার, শুভময়ের মা স্বাগতা পাল, শ্রীলতার মা শাশ্বতী গাঙ্গুলি, অমলতাস, অভিজিৎ দেব, অক্ষয় এবং ঠাকুরদার দ্বৈত চরিত্র চিত্রণে রয়েছেন জীবেশ ভট্টাচার্য। যন্ত্রসঙ্গীত সুব্রত বাবু মুখোপাধ্যায়, আবহ পরিচালনা সন্দীপ দে, গ্রাফিক্স পরিকল্পনা প্রসূন চট্টোপাধ্যায় এবং প্রচার ভাবনায় বুস ফ্যাম। শুরু হচ্ছে পরপারের পরিত্রাতা। এই নাও তোমার চা। সকাল থেকে ক কাপ হলো খেয়াল আছে মশাই? গুনিনি তো। আমি গুনেছি, এটা নিয়ে 7 হবে। বাবা, রবিবার হলে সকাল থেকে এই পুবের ঘরের টেবিলটায় মুখ গুজে বসে পাতার পর পাতা লিখে যাওয়া, আর খালি পেটে দফায় দফায় চা, আর মাঝে মাঝে তাগাদাদারদের ফোন, এই লেখা চাই ওই লেখা চাই। ঘরে যে একটা মানুষ চোখের সামনে ঘুরঘুর করছে, তার দিকে একবার চোখও পড়ে না তোমার। রাগ করো না শ্রী, জাস্ট আর 1 ঘন্টা। এটা চন্দ্রতারা পত্রিকার বিশেষ সংখ্যার জন্য লেখা। অ্যানুয়াল পরীক্ষা শেষ তো, কচি কাচারে এই সংখ্যাটার জন্য উন্মুখ হয়ে বসে থাকে জানো। বুঝলাম। কিচ্ছু বোঝেনি, আবার মানিনি শুধু মান। দুপুরবেলা খেয়ে উঠে বিছানায় আরাম করে হেলান দিয়ে বসে এই লেখাটা তোমাকে আমি পড়ে শোনাবো। দেখবে তোমার সমস্ত রাগ গলে জল হয়ে যাবে। বাবা, তা কি আছে তোমার সেই বিশেষ গল্পে? আমরা আছি শ্রী, তুমি, আমি, আমার মা, তোমার মা, শ্রীহরি কাকা, আর সেই মানুষটা কে, যে না থাকলে রঙে রসে বর্ণে গন্ধে আমাদের জীবনটা এমন করে মধুময় হয়ে উঠত না, যার কল্যাণ স্পর্শ ঘিরে আছে আমাদের। দাদাই সোনা? হ্যাঁ, দাদাই সোনা। তাকে নিয়েই আমার আজকে রাখাম। এবার লেখাটা শেষ করতে দাও শ্রী, প্লিজ। যখন আমার 30 বছর বয়স, কর্মজীবনের ব্যস্ততা তখন থেকে একেবারে তুঙ্গে। একদিকে কলেজের চাকরি, অন্যদিকে ছোট বড় নানা লিটল ম্যাগাজিনে নিত্য লেখালেখি, আর বাড়ি ফিরলেই আমার মা জননীর ঠোঁট ফুলিয়ে নিত্য অভিযোগ। 5 বছর ধরে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না, জানিস তো। বুড়ি মাঝে এই যক্ষপুরীর মতো সংসার আগলে বসে আছে, সেদিকে আমার লেখক ছেলের কোনো নজরই নেই। দিনে রাতে দুদণ্ড কারোর সাথে দুটো মনের কথা বলার উপায় নেই। সেভাবে মানুষের মুখ দেখি না কত কাল। আমি মানুষ নয় বলছো? না, নয় হলে এই একলা মায়ের দুঃখ বুঝতিস। ওরে, হঠাৎ করে আমি চোখ বুঝলে যে অকুল পাথারে পড়বি বাবা শুভ। দুটো ভাত ফুটিও তো খেতে শিখিসনি। তুমি এত তাড়াতাড়ি চোখ বুঝবে না? না, বুঝবে না। উনি বিধাতা ঠাকুর এসে ভবিষ্যৎবাণী করছেন। আমার কথায় তো বিয়েটা করলি না আজ পর্যন্ত। দেখবি আমি যখন হঠাৎ করে চলে যাব, তখন অকুল পাতারে পড়ে হন্যে হয়ে মেয়ে খুঁজবি। ফাঁকা বাড়ি হাঁ করে গিলতে আসবে তখন। গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে। নামি দামি ব্যারিস্টারের বউ আমার মা কোনোদিনই গরিব ছিলেন না ঠিকই,
কিন্তু তার কথা বাসি হতেই টনক নড়ল আমার। সত্যি তো আমি আকুল পাথারে। 3 দিনের জ্বরে বিনা মেঘে বজ্রপাতের মতোই চোখ মুছলেন মা। আমি তখন দিশাহারা। বিপদের বাড়িতে আত্মীয় স্বজনের প্রভূত সমাগম ঘটলেও শ্রাদ্ধ শান্তি চুকতেই তারা একে একে বিদায় নিলেন। একাকিত্ব যে কতটা দুঃসহ তা এবার নিজেকে দিয়ে মর্মে মর্মে উপলব্ধি করলাম আমি। সত্যি তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনি। এবার কি হবে আমার? লিখতে মন বসে না, কথা বলার কোনো মানুষ নেই, চায়ের কাপ কেউ রেখে যায় না লেখার টেবিলে, বিছানা মশারি সব এলোমেলো, মানদা মাসির রান্না মুখে রোচে না, স্নান করার জন্য সময় খেতে বসার জন্য বারবার তাগাদা দেবার আজ আর কেউ নেই। কলেজে নিয়ম মাফিক যাই, যন্ত্রের মতো ক্লাস নেই, আর তারপর জনশূন্য যক্ষ পুরীর মতো বাড়িতে দম বন্ধ হয়ে আসে আমার। এরই মাঝে একদিন এক ঝলক দক্ষিণা বাতাসের মতো এসে হাজির হলো আমার অন্তরঙ্গ বাল্য বন্ধু অমল দাস। নাগপুরে বিরাট এক মাল্টিন্যাশনাল কোম্পানির ফিআরও, পাবলিক রিলেশন অফিসার। গণেশ চতুর্থীর ছুটিতে কলকাতায় ফিরেই ও ছুটে এসেছে দেখা করতে আমার সঙ্গে। মায়ের মৃত্যু সংবাদ মুম্বাই থাকাকালীনই পেয়েছিল। ছুটির অভাবে তখন ওর পক্ষে আসা সম্ভব হয়নি। নানা কথার পর ওরও সেই একই পরামর্শ। তোর সব ক্রাইসিস ওভারকাম করার একটাই মহৌষধ শুভ, চিরকুমার সভার সদস্যপদটা এবার বাতিল কর। দিল্লি কা লাড্ডু না খেয়ে আর পস্তাসনি ভাই, খেয়েই পস্তা। গোটা কলেজ ইউনিভার্সিটি জীবনে তো আর প্রেম টেম কিছু করলি না। মেধাবী ফার্স্ট বয়ের তকমা নিয়ে বইয়ে মুখ গুজেই কাটিয়ে দিলি। বাট বেটার লেট দ্যান নেভার। আমি নীরবে হাসলাম। অমল আপন খেয়ালে বলেই চলেছে, কেমন মেয়ে তোর পছন্দ বল? ভালো লাগার কেউ নেই তো? ওর কৌতুক প্রবণতা আমাকেও সংক্রমিত করেছে। স্মিত হেসে বললাম, একজন আছে জানিস, কলেজ জীবন থেকেই আমার সঙ্গে, যামিনী, আমার সুখ স্বপ্নের কৃষ্ণকলি। থাকে কোথায়? তেলেনাপোতা। বাবার নাম? প্রেমের মিত্তির। মানেটা কি? সে বড় গভীর মানে সখা। অনার্সের সেকেন্ড ইয়ারের পর একটা গল্প জানিস, তেলেনাপোতা আবিষ্কার। সে এক জাদু বাস্তবতার আশ্চর্য জগৎ। সেখানে যেন পুরা কালের এক পুরো বাড়িতে বন্দিনী সেই মায়াবী কন্যা, যার মুখের করুণ গাম্ভীর্য আমাকে আবিষ্ট করে রেখেছিল বহুকাল। শহুরে নিরঞ্জন, যাকে বিয়ে করবার প্রতিশ্রুতি দিয়ে চলে গিয়ে আর ফিরে আসেনি। কাজলা দিঘির পাড়ে বসে অলস সময় কাটে সেই শ্যামলা মেয়েটার। বিয়ে করবি এমন এক যামিনীকে? শ্যামলা দিঘির বদলে যদি জোড়া দিঘি হয় কি আর এমন যায় আসে? তোর ওই গল্পটা পড়ার সৌভাগ্য আমার না হলেও তার অসামান্য চিত্ররূপ আমি দেখেছি বন্ধু। মৃণাল সেনের খণ্ডহার, সাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ। না, গল্পের মতো দরিদ্র অন্ধ মায়ের মেয়ে নয়, সম্ভ্রান্ত গ্রামীণ পরিবার, কিন্তু আচারে অনুভবে লাজ নম্রতায় এ যেন অন্য এক যামিনী। শহুরে সভ্যতার ছোঁয়াচো বাঁচানো এক সত্যিকারের গ্রাম জোড়া দিঘি। জানিস, এখনো মেঠো রাস্তায় গরুর গাড়ি চলে, বিয়ের উৎসবে পালকি, শেষ স্টেশন থেকে নেমে হেঁটে যেতে হয় প্রায় 3 মাইল পথ। ভাগ্য ভালো থাকলে দেখা মেলে ওই গ্রামের সবেধন নীলমণি অক্ষয়ের সাইকেল রিক্সার। ও ছেলেবেলায় আম জাম কাঁঠাল খেয়ে কত গ্রীষ্মের ছুটি আনন্দে কাটিয়েছি ওখানে। আমারই দূরসম্পর্কের মামার বাড়ি। সেই মামা অবশ্য অকালেই মারা গেছে স্ত্রী কন্যাকে ফেলে। দাদু গদাধর চাটুর্যেই গোটা পরিবারের সমস্ত ভালো মন্দ সামলে এসেছেন এতকাল। সযত্নে বড় করে তুলেছেন আদরের নাতনি শ্রীলতাকে। তবে 2 বছর হলো তিনিও পরপারের বাসিন্দে।
মামি আর বিশ্বস্ত গৃহভৃত্য শ্রীহরি কাকা। প্রাসাদের মতো সেই পুরনো বিশাল বাড়িতে এখন মানুষ বলতে শুধুমাত্র 3 জনা। যাবি নাকি সেই স্বপ্নের তেলেনা পোতায়? যামিনীর সন্ধানে? সব হদিশ দিয়ে দিচ্ছি, আশ্চর্য অভিজ্ঞতার সাক্ষী হবি। চলে যা না সামনের রবিবারই সকালের ট্রেনে। অমলতাসের কথা মতো কোণে দেখতে চলেছি জোড়াদিঘি গ্রামে। জীবনের এক নতুন অধ্যায়। লেখক অধ্যাপক শুভময় সান্যাল আজ এক অন্য ভূমিকায়। ট্রেন থেকে নেমে মেট্রো সড়ক রাস্তার মুখে এসে দাঁড়ালাম। একটা সিগারেট ধরিয়ে ভাবছি, হাতে সুটকেস নিয়ে সত্যি কি 3 মাইল পথ পদব্রজেই। এমন সময় সত্যি সত্যি দেখা মিলল সেই অক্ষয়ের সাইকেল রিক্সার। আমাকে দেখেই তার গ্রাম্য ভঙ্গিতে অক্ষয় ছুড়ে দিল প্রশ্ন, কোথায় যাবেন বাবু? জোড়াদিঘি। উঠে আসেন। এই দিন আপনার বাক্সটা আগে আমার হাতে দিন। হ্যাঁ, বসে এইবার আরাম করে বসে। হ্যাঁ, তা বলছিলাম যে এই জোড়াদিঘির পল্লীমঙ্গল ক্লাবে যাবেন বুঝি? শহরের অনেক বাবু লোক এই ক্লাবে আসে। গ্রামের নাকি অনেক উন্নতি হবে, পাকা রাস্তা, নতুন হাসপাতাল। ক্লাবের কালীবাবু তো ওই 1 ঘন্টা আগেই আমার রিক্সায় মাধবতলা থেকে ঘুরে গেলেন। তা আপনি আগে কোথায় যাবেন বাবু? ক্লাবে না কালীবাবুর বাড়িতে? আমি গদাধর চাটুর্য বসের বাড়ি যাব। অক্ষয়, চেনো ওর বাড়ি? বিলক্ষণ, চিনব না কেন? নিশ্চয় চিনব। এই অক্ষয় সামন্ত 20 বছর হলো রিক্সা চালাচ্ছে। এই তল্লাটে সব বাড়ির সব মানুষজনের হদিশি আমার নখদর্পণে বাবু। তবে একটা কথা বলবো বাবু, এই যদি কিছু মনে না করে। না বলো। আপনি গদাধর বাবুর নাতনি শ্রীলতাকে দেখতে যাচ্ছেন না তো? হ্যাঁ। না তাহলে বাবু চলুন উল্টো পথে গিয়ে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। পৌঁছে দিয়ে আসি আপনাকে। আরে গদাধর বাবু বেঁচে থাকতে নাতনির বিয়ে দেওয়ার অনেক চেষ্টাই করেছিলেন। টাকা পয়সা তো কিছু কম নেই ওনাদের, কিন্তু কি অক্ষয়? মেয়েটার রং যে বড় চাপা বাবু। কোন ভালো পাত্র ওকে পছন্দ করবে বলুন তো? যেই সবে কথাটা উচ্চারণ করেছে অক্ষয়, পট করে ছিঁড়ে গেল ওর রিক্সার চেন। মুহূর্তে কেমন কাঁচু মাচু হয়ে গেল অক্ষয়ের মুখ। বলল, গেরোয় পড়লো রে বাবা, এ গাড়ি এখন তো আর যাবে না বাবু, আপনাকে হেঁটে বাকি পথটুকু যেতে হবে। আমাকে এখন ট্রেন সারাই করতে এখনই ছুটতে হবে মনিরুল মিস্ত্রির খোঁজে। কি হলো বলুন দেখি? আপনি এক কাজ করুন, ওই পায়ে এটুকু এগিয়ে যান। আমার আজকে দিনটাই মাটি। রিক্সা থেকে নেমে সুটকেসটা হাতে সবে 2 পা বাড়িয়েছি। এক সুঠাম দীর্ঘ রিজু চেহারার বৃদ্ধ প্রায় পথ আগলে এসে দাঁড়ালেন আমার সামনে। ভরাট গম্ভীর অথচ স্নেহময় গলায় বললেন, দাঁড়াও ভাই, দুদণ্ড দাঁড়াও, সুটকেসটা আমার হাতে দাও দেখি। তোমরা হলে গিয়ে শহরের অ্যাকুয়ারিয়ামের শৌখিন মাছ, হাতে বোঝা নিয়ে 2 পা হাঁটলেই তোমাদের সর্দি গর্দি হয়। আর আমরা হলাম গিয়ে গ্রামের পোরখা লোক, কাঁধে 1 মনের বস্তা চাপিয়ে 1 ক্রোশ পথ দৌড়ে চলে যেতে পারি। তা গদাধরের বাড়ি তো মোটে 6 খানেকের পথ। চলো দাদা, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না, কিন্তু রিক্সাওয়ালা যে বললে মেয়েটা কালো। আরে রং দেখে মানুষের বিচার করে বলেই তো বেটা রিক্সা চালিয়ে মরছে। বলি, লতুর হাতের শিউলি পাতার বড়া কখনো খেয়েছে? কখনো শুনেছে লতুর গলায় রবি ঠাকুরের সেই গান,
কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। বড় স্বর্গীয় অনুভূতি হে মায়া। প্রেম আর পূজা সব মিলেমিশে একাকার। ওই গানের টানেই তো মায়ার বাঁধনে এপারের মানুষ তো আর ওপারে গিয়ে অমানুষ হয়ে যায় না। ঠিক বুঝলাম না। বুঝবে বুঝবে মায়া, একদিন সব বুঝবে। না না, এবার তোমার সুটকেসটা ধরো। কথায় কথায় আমরা একেবারে গদাধরের বাড়ির সামনে চলে এসেছি। ওই যে দেখো, সিংহ দরজাটা ঠেলে সোজা ভেতরে ঢুকে যাও। আমাকে নিয়ে রীতিমতো হুলস্থুল পড়ে গেল বাড়িতে। শহর থেকে পাত্র নিজে এসেছে কনে দেখতে। অবেলায় জাল পড়ল পুকুরে। পাত্রীর মায়ের নির্দেশে নিমেষের মধ্যে সদা অনুগত অনুচর শ্রীহরি ছুটল ময়রার বাড়ি উৎকৃষ্ট সন্দেশের সন্ধানে। সৌজন্য আর আন্তরিকতার অভিব্যক্তি মুখে মেখে কোমল কণ্ঠে অমলের মামিমা বললেন, অমু গত পরশু ফোনে আমাকে সব বলেছে। কত বড় মাপের মানুষ তুমি, কত বড় লেখক অধ্যাপক। তোমাকে নিয়ে অমুর গর্বের শেষ নেই। আমার এই ভাগ্নেটাও বড় ভালো মানুষ বাবা। যখনই আসে হইচই করে বাড়ি মাথায় করে রাখে। বড় মজার ছেলে। ওর সঙ্গে দুদণ্ড কথা বললেই মনটা কেমন ভালো হয়ে যায়। লতুর সঙ্গে তো নিত্য খুনসুটি। কাল আমায় ফোন করে বলল, শোনো মামি, আমার প্রাণের বন্ধু শুভকে পাঠাচ্ছি পোড়ারমুখী লতুর সঙ্গে বিয়ের সম্বন্ধ করতে। তোমাকে সত্যি বলছি মামি, এমন সুপাত্র তুমি দুটো খুঁজে পাবে না। মামি, তোমাকে একটা মজার কথা বলি। জানো তো শুভটা সত্যি নিপাট ভদ্র ছেলে। বেটা দুটো গালাগাল দিতেও শেখেনি। খুব রেগে গেলে শুধু একটাই শব্দ বলে আমাকে শালা। তো এবার যখন আমি সম্পর্কেই ওর শালা হয়ে যাব, তখন ও রেগে গেলে আর কি বলবে বলো তো? আচ্ছা জব্দ হবে বেটা। পল্লীগ্রামে বাড়ি। তোমার উপযুক্ত যত্ন আত্মীয় করে উঠতে পারবো না বাবা, সে সাধ্যি আমাদের নেই। তবু বলছি, তুমি কি খেতে ভালোবাসো নিঃসংকোচে বলো বাবা। আমি তো তোমার মায়েরই মতো। আগে খুব সুখ্যাতি শুনেছি শ্রীলতার হাতে শিউলি পাতার বড়ার। ওটা যদি... তুমি জানলে কি করে? ওমো বলেছে বুঝি? ওর দাদাই শোনা, মানে ঠাকুরদা, বড় ভালোবাসতো। অকালে বাপ মা মরা মেয়েটাকে উনিই তো বুকে করে মানুষ করেছেন। তা ওর দাদাইয়ের জন্য রোজ যত্ন করে শিউলি পাতার বড়া ভাজত লতু। গেল বছরে উনি গত হওয়ার পর থেকে আর কখনো ভাজেনি। তবে তুমি যখন মুখ ফুটে তোমার ইচ্ছের কথা জানিয়েছ, ও নিশ্চয়ই ভাজবে। তবে এতদিন পর কেমন উত্রবে জানি না। পুকুরে স্নানের অভ্যেস নেই আমার। শ্রীহরি কাকা তাই 4 বালতি জল তুলে রাখলো কলঘরেতে। স্নান সেরে পোশাক বদলে আমি খেতে বসলাম। পঞ্চব্যঞ্জনের এলাহি আয়োজন। কি দিয়ে শুরু করব যেন বুঝে উঠতে পারছি না। এমন সময় কালো হলুদ ডুরের শাড়ি পরা একটি মেয়ে এসে লাজুক নম্র মুখে খাবার থালার পাশে নামিয়ে রাখলো একটা পেতলের রেকাবি। মৃদু কোমল স্বরে বলল, এগুলো আগে খেয়ে নিন, আপনার শিউলি পাতার বড়া। ঠান্ডা হয়ে গেলে মোটে ভালো লাগবে না। বলছি, কেমন হয়েছে? নিষ্প্রাপ শিশুর কৌতূহল নিয়ে মেয়েটি তাকিয়ে থাকলো আমার মুখের দিকে। বড়ায় ছোট্ট দুটো কামড় বসিয়ে বললাম, খুব ভালো হয়েছে, কিন্তু ভাবছি শহরে আমি কোথা থেকে শিউলি পাতা এনে দেবো তোমাকে? শহরে তো শুনেছি মাটির টব কিনতে পাওয়া যায়, তাই গোটা কয়েক কিনে দেবেন। আমি তাতেই শিউলি চারা লাগিয়ে নেব, আর কিছু ফুল গাছও লাগাবো। গাছ ছাড়া আমি একটুও ভালো থাকি না।
কথাগুলো হঠাৎ আবেগে বলে ফেলেই কেমন যেন লজ্জা পেয়ে উঠে গেল সেই তন্নি মেয়েটি। লজ্জার প্রকাশটা বড় মনোরম। কই ওকে তো তেমন কালো বলে মনে হচ্ছে না, বরং ওর কালো হরিণ চোখের মায়া কেমন যেন বিভোর করে তুলছে আমাকে। রাত 10টার আগে ফেরবার ট্রেন নেই। সন্ধ্যেবেলা শ্রীলতার পড়শি বান্ধবীরা এলো শহুরে পাত্রের সঙ্গে আলাপ করতে। বাড়ির বিশাল ছাদে কলকলিয়ে গল্প করছে তরুণীর দল। এমন সময় হাতে চায়ের কাপ নিয়ে এসে দাঁড়ালো সেই টবের আবদার করা লাজ নম্র মেয়েটি। ওকে সহজ হবার সুযোগ করে দিতে ওর সখীরা সবাই পুকুর ঘাটে ঘুরে আসার ছুতো করে বিদায় নিল সাময়িকভাবে। জ্যোৎস্না মাখা মেঘমুক্ত শরতের ছাদে তখন শুধু আমরা দুজন। আমি মৃদুস্বরে বললাম, সেই গানটা আমাকে একবার শোনাবে শ্রীলতা? কোন গানটা? সেই যে কবিগুরুর লেখা, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। এই গান তো আমি বিগত 1টা বছর আর গাইনি। দাদাই শোনা খুব ভালোবাসত এই গানটা শুনতে। আপনি কি চিনতেন আমার ঠাকুরদাকে? ওর চলে যাওয়ার দিন সকালেও আমি... আজ একবার গাইবে না আমার জন্য? এই গানটার সঙ্গে দাদাইয়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে জানেন। খুব কষ্ট হয় গানটা গাইতে গেলে। বেশ, তাহলে থাক। না। কি না? আমি গাইছি। কষ্ট হবে বলেছে? তবু। কেন? আপনার শুনতে ইচ্ছে হয়েছে। চিরকাল আমার সব ইচ্ছে এভাবে মেটাবে তো? চেষ্টা করব। আমি গাইছি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। অপূর্ব। গান শেষ হতেই বোধহয় কান্না লুকোতে মাথা নিচু করে চলে গেল শ্রীলতা। আর আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকলাম ওর চলে যাওয়ার পথের দিকে। সময় মতো রিক্সা চালক অক্ষয়কে ডেকে নিয়ে এলো শ্রীহরি কাকা। যাওয়ার সময় অমলের মামি কোমল দ্বিধা জড়িত কণ্ঠে বললেন, তা বাবা, শ্লীলতাকে কেমন লাগলো তোমার? বলে গেলে না তো? আমি গিয়ে অমলকে দিয়ে সব বিস্তারিত জানাবো মা। এবার আসি। এসো বাবা, সাবধানে যেও। আমার চোখ তখন সতৃষ্ণভাবে তাকাচ্ছিল চারদিকে। না, তাকে কিন্তু দেখা গেল না কোথাও। সে হয়তো একলা ঘরে তার বিদেহী দাদাই সোনাকে তখন জানাচ্ছে তার মনের কথা। যথাসময়ে ট্রেন ছাড়ল। ধীর লয়ে চলেছে প্যাসেঞ্জার গাড়ি। জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে পুকুরের রূপলি জলে মাছের ঘাই মারা, বটগাছের ডালে চিলের ডানা ঝাপটানো, আর তারই মাঝে একটা সুর আর কিছুটা চোখের জল আমার মুখের গভীরে আছড়ে পড়ছিল অবিরাম। তারই মাঝে কখন যে চোখে তন্দ্রার ঘোর লেগে এসেছে বুঝতে পারিনি। হঠাৎ আমার হাঁটুতে কে যেন জোরে জোরে ধাক্কা দিল। চোখ চেয়ে দেখি জোড়া দিঘির সেই দীর্ঘ দেখি বৃদ্ধ। তার চোখে মুখে কেমন যেন একটা সন্ত্রস্ত ভাব। আমাকে বললেন, এবারটা কুম্ভকর্ণ, তুই কিছু পড়ে পড়ে ঘুমোচ্ছে। আরে কতবার যাচ্ছি, নেমে আয় ট্রেন থেকে, শিগগির নেমে আয়। কেন মাঝপথে নামবো কেন? কলকাতা পৌঁছতে তো এখনো 1 ঘন্টা। আমি বলছি তাই নামবি, অত ভাগা। না না,
এক্ষুনি নাম বলছি। কি করছেন? আরে এই স্টেশনেই নাম। আরে গাড়ি দাঁড়াবে না বেশিক্ষণ। আশ্চর্য। বলতে বলতেই চোখের নিমেষে আমার সুটকেসটা কেড়ে নিয়ে বৃদ্ধ ছুটলেন দরজার দিকে। তাই নিরুপায় হয়ে আমাকেও নামতে হলো। নেমে দেখি প্রায় নির্জন প্ল্যাটফর্মের উপর পড়ে আছে আমার সুটকেসটা। পলকে উধাও সেই পক্ককেশ উন্মাদ বৃদ্ধ, তার চিহ্ন মাত্র নেই। চোখের সামনে দিয়ে হুইসেল বাজিয়ে চলে গেল ট্রেন। আমার তো নাজেহাল অবস্থা। স্টেশন থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম অচেনা হাই রোডে। প্রায় 1 ঘন্টার মরিয়া চেষ্টায় থামাতে সক্ষম হলাম একটা চলন্ত লরিকে। 500 টাকা ড্রাইভারের হাতে ধরিয়ে তারই কেবিনে বসে উগ্র ঝাঁঝালো দেশি মদের গন্ধে একেবারে মাথা ধরিয়ে কোনো রকমে আমি ভোরবেলায় বাড়ি ফিরলাম। সমস্ত শরীর জুড়ে তখন তীব্র অবসাদ। বৃদ্ধের এই আশ্চর্য দুর্ব্যবহারে গোটা জোড়া দিঘি গ্রামের উপরই কেমন যেন বিতৃষ্ণা জন্মে গেল আমার। মুছে যেতে বসেছি মনের দুর্বলতা। না, ওখানে আর নয়। শরীরের গ্লানি কাটাতে স্নান করলাম গিজারের সদুষ্ণ জলে। তারপর নিজের হাতে 1 কাপ কফি তৈরি করে নিয়ে এসে বসলাম দোতলার ব্যালকনিতে। দেয়াল ঘড়িতে তখন ঢং ঢং করে 7টা বাজছে। রাস্তা থেকে অব্যর্থ নিশানায় খবরের কাগজ ছুঁড়ে দিয়ে গেল হকার ছেলেটি। অভ্যেস মতো কাগজের পাতা উল্টেছে। হঠাৎ দৃষ্টি নিবদ্ধ হলো একটা ভয়াবহ দুর্ঘটনায়। আর ঠিক তখনই 440 ভোল্টের তীব্র ঝাঁকুনি আমার সারা দেহে। গতকাল মধ্যরাত্রে পুল ভেঙে 8খানা ট্রেন নেমে গেছে নদীর শুকনো খাতে। হতে সংখ্যা প্রায় 500। 2 লাইন পরেই বুঝতে পারলাম এটা সেই ট্রেন যা থেকে ওই বৃদ্ধ আমাকে জোর করে নামিয়ে নিয়েছিলেন। শিউলি পাতার বড়া, রবি ঠাকুরের গানের গোপন খবর আবার যার কাছ থেকে পাওয়া। কে সেই মানুষটি? কফির মগ পড়ে রইল ব্যালকনিতে। কাগজ টেনে নিয়ে আমি লিখতে বসলাম। শ্রীচরণের সুমা, আপনাদের স্নেহের শ্রীলতার জন্য যদি পাত্র হিসেবে আমাকে নির্বাচন করেন তবে নিজেকে ধন্য মনে করব। আপনার উত্তরের উন্মুখ প্রতীক্ষায় থাকলাম। প্রণামান্তে প্রণত শুভময়। 12ই অঘ্রাণ গোধূলি লগ্নের সাঙ্গ হলো আমাদের প্রত্যাশিত শুভ পরিণয়। বিয়ের আসন থেকে ওঠার পর শ্রীলতার মা আমাকে বললেন, এবার তোমরা জুটিতে একটু ঠাকুর ঘরে চলো বাবা, এসো। হ্যাঁ, এবার প্রণাম করো আমাদের সদা আরাধ্য রাধা মাধব আর এই 2টি মানুষকে। ইনি লতুর বাবা, বড় অকালে চলে গিয়েছেন আমাদের ছেড়ে। আর এই যে দেখছো, ইনি লতুর দাদাই সোনা। প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন আদরের নাতনিকে। আজও লতু ঘুমের ঘোরে মানুষটার কথা মনে করে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ছবিটার দিকে তাকিয়ে আমি ভাষাহীন। সেই মানুষটি, সেই গোপন খবর দেয়া মানুষটি, আর ট্রেনের সেই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে আমাকে যিনি আশ্চর্যভাবে বাঁচিয়েছিলেন, সেই পরম করুণাময় মানুষটি শ্রীলতার ঠাকুরদা। বিয়ের পর কাল রাত্রি শেষে এলো ফুলশয্যার মধুর মুহূর্ত। শ্রীলতার সঙ্গে আমার নিভৃতে যাপনের আকাঙ্ক্ষিত লগ্ন। নিজের সর্বসত্তাকে অনাবৃত করে আজ মেলে ধরবো একে অন্যের সামনে, হয়ে উঠব আত্মার আত্মীয়। আলতো করে স্পর্শ করলাম ওর পিঠে, ডাকলাম, লতা। বলো। লতা আমাকে পেয়ে
তুমি খুশি তো? পছন্দ হয়েছে তোমার নতুন বরকে? জানি না, যাও তো। হঠাৎই অদৃশ্য থেকে আমার কানের কাছে ভেসে এলো এক চেনা কণ্ঠ। আমি জানি নতুন জামাই ভাইয়া, আমি খুশি, লতুও খুশি। খুব পছন্দ হয়েছে তোমাকে আমাদের। হ্যাঁ, আরে লতু দিদি লজ্জায় মুখ ফুটে বলতে পারছে না। এবার তোমরা নিশ্চিন্তে ফুলসজ্জা করো। হ্যাঁ, আমি এখন বিদেয় হচ্ছি। উপর থেকে তো বেশিক্ষণের ছুটি মেলে না। কপত কপতির অন্তরঙ্গ মিলনে এই বেহায়া বুড়ো আর ব্যাঘাত ঘটাবে না, আড়িও পাতবে না। বুঝেছ? আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।